স্কুল বন্ধ করে টেনিস মাঠ তৈরির অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ দমদমের জয়পুর এলাকার ঘটনা। অভিযোগ শুনে ঘটনাস্থলে তরুণজ্যোতি তিওয়ারি। স্কুল বন্ধ করে টেনিস মাঠ তৈরির অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে তরুণজ্যোতি তিওয়ারি তিনি পৌঁছে গিয়েছেন। টেনিস মাঠ তৈরির অভিযোগ, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? দক্ষিণ পৌরসভার 18 নম্বর ওয়ার্ড জয়পুর এলাকায়, জয়পুর এলাকাতেই বলা হচ্ছে যে একটি মাঠ সরকারি সেখানে স্কুল ছিল, সেই স্কুল ভেঙে প্রাক্তন যিনি কাউন্সিলর ছিলেন এবং তিনি এবং দেবরাজ চক্রবর্তী তার নির্দেশেই কিন্তু এই মাঠ ভেঙে একেবারে সেখানে মাঠ তৈরি করা হয়েছিল স্কুল ভেঙে। এবং এই মাঠ গোটা এলাকা কিন্তু সেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে টেনিস থেকে শুরু করে ব্যাডমিন্টন প্রত্যেকটি খেলা হতো। এই অভিযোগ যদি এলাকার মানুষ, তারা কিন্তু আজ নয়, বহুদিন আগে থেকে বারবার প্রাক্তন যিনি বিধায়ক অদিতি মুন্সি তাকে লিখিত আকারে জানিয়েছিলেন, প্রাক্তন কাউন্সিলর তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাকে জানিয়েছিলেন, থানায় জানিয়েছিলেন, কিন্তু কোনো রকম কেউ ব্যবস্থা নেয়নি। এমনকি দেবরাজ চক্রবর্তীর নির্দেশে এমনটা হয়েছিল বলে তারা অভিযোগ করছেন। দেবরাজ চক্রবর্তীর সঙ্গে তারা বারবার দেখা করতে ছিলেন, কিন্তু তিনি দেখা করেননি বলে এমনটা এলাকার মানুষ তারা দাবি করছে। বলা হচ্ছে 40 থেকে 50টা বেশি ফ্ল্যাট রয়েছে, তারা এই এলাকায় বসবাস করে, কিন্তু এই মাঠ তৈরির ফলে গোটা এলাকা সেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। জল যেমন পরিষেবা সেখানে আছেও, বলা হচ্ছে সেখানে অন্যদিকে আলো এবং বাতাস কোনো কিছুই ঢুকতে পারছে তাদের ফ্ল্যাটের মধ্যে, ফলে তারা সমস্যার মধ্যে পড়ছে। এই ঘটনা যখন বিধায়ক নতুন যিনি বিধায়ক রাজার গোপালপুরের তরুণজ্যোতি তিওয়ারি, তাকে জানানো হয়েছিল, পরবর্তীতে তিনি যখন সেই টেনিস একাডেমির ওখানে যান তখন লক্ষ্য করা যায় তাকে কার্যত বলা হয়, তারা অভিযোগ জানায়। এরপরে দুপক্ষ অর্থাৎ যারা টেনিস একাডেমি মাঠের দায়িত্বে রয়েছেন তারা, অন্যদিকে দেখলে এলাকার মানুষ, তাদের মধ্যে কিন্তু তার সামনেই গন্ডগোলের সূত্রপাত হয়। শুধুমাত্র তিনি অভিযোগ করছেন দেবরাজ চক্রবর্তীর আমলেই এই গোটা ঘটনা ঘটেছিল। এবং এখান থেকে কাউন্সিলর, যিনি মৃত কাউন্সিলর বর্তমানে সঞ্জয় দাস, তিনি টাকা তুলতেন, 50 থেকে 60 হাজার টাকা তুলতেন, সেই টাকা দেবরাজ চক্রবর্তীর কাছে পৌঁছে। অর্থাৎ সরকারি যে স্কুল, সেই স্কুল বন্ধ করে মাঠ তৈরি করা হয়েছিল, সেটা পৌরসভার খাতায় যেত না, সেটাই টাকার হিসাব কিন্তু একেবারে দেবরাজ চক্রবর্তীর হাতে পৌঁছে যেত সঞ্জয় দাসের হাত ধরে। এই গুরুতর যখন অভিযোগ করা হচ্ছে, গোটা বিষয়টি ইতিমধ্যেই তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কিন্তু যিনি বিধায়ক, তিনি খতিয়ে যেমন দেখবেন জানিয়েছে, এবং দেবরাজ চক্রবর্তী এই টাকা তুলতেন বলে তিনি সরাসরি অভিযোগ করছেন। এলাকার মানুষের যে ক্ষোভ রয়েছে এবং তাকে এলাকার মানুষ যখন জানায়, তিনিও পরবর্তীতে জানান পাশের যে বাড়ি অর্থাৎ যে ফ্ল্যাটগুলো রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে সেখানে যারা ফ্ল্যাট নিয়েছেন সেটাও কিন্তু বেআইনিভাবে কেনা হয়েছিল। পরবর্তীতে প্রমোটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তার কারণ এই গোটা এলাকায় যে প্রমোটিং থেকে শুরু করে স্কুল বন্ধ করে সেখানে মাঠ তৈরি, সেখান থেকে টাকা তোলা, এই সমস্ত কিছু দেবরাজ চক্রবর্তীর কথাই হতো। এই নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছে এবং দফায় দফায় উত্তেজনামূলক পরিস্থিতি হয়। যদিও গোটা বিষয়টি ইতিমধ্যে তরুণজ্যোতি তিওয়ারি তিনি খতিয়ে দেখার আশ্বস্তও করেছেন। ওকে, আমাদের অভিযোগ হচ্ছে যে এখানে যে এইখানে 3 তলা সমান করে ঘিরে বন্ধ করে দেওয়া হচ্ছে টিনের সেটটা, সেটাতে আমাদের আলো বাতাস পুরো বন্ধ হয়ে গেছে এবং এখানে বাইরে থেকে পয়সা দিয়ে খেলছে। অথচ আমরা সাধারণ যেখানে এখানে স্থায়ী বাসিন্দা 100 বছরের উপরে, তারা এই জিনিসটা সাফার করছে। সেখানে গার্বেজ বলুন, মেন হচ্ছে সাউন্ড পলিউশন, এবং এটার জন্য আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, আমরা যে সামান্য আলো বাতাস, সেইটুকু আমাদের বন্ধ হয়ে গেছে। অবজেকশন দিয়ে আমাদেরকে থ্রেট খেতে হয় তার জন্য। আধিকারিক আছে, তাদের কাছে আমাদের প্রার্থনা, আপনারাই এর বিচার করুন, আমরা কি করব। আমরা কি কোটিপতি? আমরা গরিব মানুষ, সারা দিন রাত্রি কত গুলো করে আলো জ্বালিয়ে রাখি, মশা, তারপর চিৎকার চেঁচাবে, ধুমধুম কাজগুলো ঝমঝমিয়ে নড়ছে। ভোর 7টা থেকে আমাদের ঘুম ভেঙে যায় এদের চিৎকার চেঁচামেচি। একটা বাচ্চা থাকে, সকাল পড়াশোনা করাতে পারি না, ঘর অন্ধকার থাকে, সকাল থেকে লাইট ধরতে লাগে। তারপর আমার ভাই অসুস্থ, মশা তো মানে কি বলবো, এত মশা যে ঘরে থাকা যায় না, হাওয়া বাতাস ঢোকে না, ফোনের টাওয়ার পাওয়া যায় না। তারপরে হচ্ছে এই চারিদিক অন্ধকার করে রেখে দিয়েছে, ভীষণ অসুবিধা হয় আমাদের। কাউকে কিছু না জানিয়ে এটা করেছে। কাউকে কিছু না জানিয়ে স্থানীয়রা যে কথা বলছেন, তাদের অসুবিধের মুখে পড়তে হয়েছে। দমদমের জয়পুরের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। স্কুল বন্ধ করে এখানে টেনিস মাঠ, কথা বলবো আবারও, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা নিশ্চয়ই এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এর আগেও কি তারা জানিয়েছেন, এর আগেও কি তারা বিধায়কের কাছে দরবার করেছেন যে সত্যি তাদের এরকম একটা অবস্থার মধ্যে পড়তে হচ্ছে প্রতিদিন? এটা তো প্রমোটিং করে গেছে, আপনারা কিনেছেন তো।
দেখো, বিগত তৃণমূল বিধায়ক যিনি ছিলেন অদিতি মুন্সি, তার দরবার তারা হয়েছিল, তাদেরকে প্রত্যেকটা বিষয় জানানো হয়েছিল, কিন্তু 9 মাস ধরে তারা কিন্তু এই যন্ত্রণা ভোগ করছে। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনো রকম কর্ণপাত করা হয়নি। যে কাউন্সিলর, মৃত কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তার বিরুদ্ধে তিনি দেবরাজ চক্রবর্তীর কাছে পৌঁছে দিতেন না, দেবরাজ চক্রবর্তীর কাছে দেখা করতে পারতো না, কিন্তু লিখিত আকারে এই অভিযোগ, সেই প্রত্যেকটি অভিযোগ তারা জানিয়েছিল। দীর্ঘ 9 মাস ধরে এই সমস্যার তারা সম্মুখীন হচ্ছে, কিন্তু কোনোভাবে তাদের এই সমস্যার সমাধান হয়নি। বলা হচ্ছে এলাকায় যারা বসবাস করে 40টি পরিবার, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের ইলেকট্রিক বিল থেকে দ্বিগুণ আসে, তার কারণ ঘরের মধ্যে আলো ঢোকে না, অন্যদিকে বাতাস ঢোকে না, ফলবর্তী ক্ষেত্রে তাদেরকে পাখা চালিয়ে এবং এসি চালিয়ে থাকতে হয়, লাইট চালিয়ে থাকতে হয়, ফলে ইলেকট্রিক বিল দিতে হতো বেশি করে, কিন্তু কোনোভাবে কেউ কর্ণপাত করেনি। মানুষজন অসুস্থ হয়ে পড়ছিল, এমনটাও তারা অভিযোগ করছে, কিন্তু প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন তারা কিন্তু কোনো রকম গুরুত্ব দেয়নি। থানাকে গোটা বিষয়টি জানলে থানাও গুরুত্ব দেয়নি। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যখন পালাবদল, সেই পালাবদলের পরবর্তী ক্ষেত্রেই যিনি নতুন বিধায়ক হয়েছেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে তরুণজ্যোতি তিওয়ারি, তাকে গোটা বিষয়টি তারা জানায়। তার পরবর্তী ক্ষেত্রে আজকে সেখানে যখন একটু অনুষ্ঠান ছিল এই টেনিস একাডেমিতে, সেখানে তখন যান এবং এলাকার মানুষ তারাই কিন্তু তরুণজ্যোতি তিওয়ারিকে গোটা বিষয়টি জানায়। ইতিমধ্যে তরুণজ্যোতি তিওয়ারির পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে যেমন বলা হয়েছে, দেবরাজ চক্রবর্তীর কথা বলা হচ্ছে, দেবরাজ চক্রবর্তীর কাছে সেই টাকা পৌঁছে যেত, প্রাক্তন যিনি মৃত কাউন্সিলর তার হাত ধরে পৌঁছে যেত, এবং এখান থেকে যে টাকা উঠতো সেই টাকা কিন্তু মাঠ ভাড়া দিয়ে সেই টাকা কোনোভাবে পৌরসভার কাছে যেত না, সেই টাকা সরাসরি কাউন্সিলর তুলে দেবরাজ চক্রবর্তীকে পাঠাতেন। এমনটাই কিন্তু এলাকার মানুষ এবং যিনি নতুন বিধায়ক হয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কিন্তু এই অভিযোগ করছেন। এবং সরাসরি যে অভিযোগ করা হচ্ছে তাদেরকে বলা হয়েছে, এবং আশেপাশে যে বাড়িগুলো করা হয়েছে বা ফ্ল্যাট করা হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে সেগুলোও কিন্তু নিয়ম মেনে করা হয়নি বলে বিধায়কের পক্ষ থেকে বলা হচ্ছে। তার কারণ প্রমোটারদের কিন্তু অসাধু ব্যবসায়ী যারা প্রমোটার ছিল, তারা দেবরাজ চক্রবর্তীর কথায় এই সমস্ত কাজকর্ম করতেন। ফলে এখানে বসে বলা হচ্ছে সরকারি যে স্কুল, সেই স্কুল বন্ধ করার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে মাঠ তৈরি করা হচ্ছে, মাঠ তৈরি করার পরবর্তী ক্ষেত্রে সেই যে ভাড়া ওঠে, সেই ভাড়া কাউন্সিলের হাত থেকে দেবরাজ চক্রবর্তীর কাছে পৌঁছে যায়। এই অভিযোগ যখন হয়, এবার দেখা যায় দুপক্ষের মধ্যে গন্ডগোলের সূত্রপাত হয়। একদিকে যেমন টেনিস একাডেমি মাঠের দায়িত্বে ছিলেন তারা একদিকে গন্ডগোল করে, অন্যদিকে লক্ষ্য করা যায় যারা এলাকার বাসিন্দা 40টির বেশি পরিবার যারা এখানে বসবাস করে ফ্ল্যাটের মধ্যে, যাদের সমস্যার রোজ সম্মুখীন হতে হয়, তারা মধ্যে দুপক্ষের গন্ডগোল হয়। বিধায়ক যখন উপস্থিত ছিলেন, বিধায়কের উপস্থিত লক্ষ্য করা যায় দুপক্ষ। বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য শুনি একবার। এই যে রাস্তাগুলো 1.5 ফুট 1 ফুট গ্যাপ, লোকে কম দামে ফ্ল্যাট কিনে নেয়। কেন কেনে? একটু কম পাবে। ইলিগাল কনস্ট্রাকশন রমরমা। আমি আবার বলছি সরকারের দোষ, আমি আবার বলছি মিউনিসিপ্যালিটির দোষ, যারা কিনছে তাদের দোষ। এটা নাকি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস একাডেমি মেনটেন করে মিউনিসিপ্যালিটি। 60,000 টাকা যে ভাড়া নেওয়া হয় মিউনিসিপ্যালিটিতে কোনোদিন জমা হয়নি, পুরো টাকাটা জমা হতো গিয়ে সঞ্জয় দাসের পকেটে। এটাকে ভাগ করে দেওয়া হয়েছিল। এটা ছোট সিন্ডিকেট না, এটা হিউজ সিন্ডিকেট। কিছু অনুষ্ঠান বাড়ি আছে সরকারের পক্ষ থেকে বানানো, মিউনিসিপ্যালিটি বানানো, সেগুলো টাকা ভাড়া সঞ্জয় দাসের পকেটে যেত, নেওয়া হচ্ছে। তো দেবরাজ জেলে কেন গেছে? দেখুন, স্ক্যানারে দেবরাজ এবং অদিতের হিসেব বহির্ভূত সম্পত্তিতে নজর স্পেশাল ইনভেস্টিগেশন টিমে। তোলাবাজি মামলায় পুলিশ হেফাজতে দেবরাজ, হেফাজত শেষ হলেই তরুণজ্যোতির মামলার তদন্ত। ভোটের আগেই দায়ের হওয়া মামলার তদন্ত করবে সিট। দেবরাজ অদিতিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও জোরালো হচ্ছে। হিসেব বহির্ভূত সম্পত্তিতে এবার নজর স্পেশাল ইনভেস্টিগেশন টিমের। স্ক্যানারে দেবরাজ অদিতির হিসেব বহির্ভূত সম্পত্তি, কিভাবে এই তদন্ত চলবে, কোন কোন বিষয়গুলোর উপর আরো জোরদারি রাখা হবে জানবো। প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো, তোলাবাজির মামলা ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং বাগুয়াটি থানায় যেমন দেখা যাচ্ছে আগামী 9 তারিখে তার এই তোলাবাজির মামলার পুলিশ হেফাজত যখন শেষ হবে, পরবর্তী ক্ষেত্রে আদালতে পেশ করা হবে। এবং সেক্ষেত্রে যে তোলাবাজির মামলার পরবর্তী ক্ষেত্রে বাগুয়াটি থানায় এখনো পর্যন্ত 10টি মামলা অভিযোগ রয়েছে বাগুয়াটি থানায় দেবরাজ চক্রবর্তীর নামে, এবং প্রত্যেকটি দায়িত্ব ইতিমধ্যেই যে সিট গঠন করা হয়েছিল সেই সিটকে দেওয়া হয়েছে। অন্যদিকে দেখলে দেখা যাবে যে হিসাব বহির্ভূত সম্পত্তি, যে মামলা 207 নম্বর কেস ছিল, তরুণজ্যোতি তিওয়ারি যিনি অভিযোগ দায়ের করেছিলেন, সেই মামলায় এবার দেবরাজ চক্রবর্তীকে 14 দিনের আবার আদালতে তোলার পরে পুলিশ হেফাজতের আবেদন জানানো হচ্ছে। তার কারণ এই বিপুল পরিমাণে যে সম্পত্তির পরিমাণ, একদিকে দেবরাজ চক্রবর্তী, অন্যদিকে অদিতি মুন্সি, ডিসি গ্লোবাল কোম্পানির মাধ্যমে যে একাধিক লেনদেন হয়েছিল, একাধিক সম্পত্তি হস্তান্তর হয়েছিল, এই গোটা বিষয় কিন্তু দেখা যায়। এবং দেখা যায় এই কোম্পানির মাধ্যমেই কিন্তু অদিতি মুন্সির যে বিপুল পরিমাণ সম্পত্তি তার কথা উল্লেখ হয়েছিল। হেফাজতে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে এই সম্পত্তি বহির্ভূত হিসাবে জানার জন্য, অন্যদিকে অদিতি
মুন্সি তাকেও জিজ্ঞাসাবাদ করা দ্বিতীয় দফায় হবে বলে এমনটা জানতে পারে। তার কারণ দুজনকে মুখোমুখি বসিয়ে পরবর্তী ক্ষেত্রে তারা জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করবেন। তার কারণ প্রথমবার যখন অদিতি মুন্সিকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় একাধিক তথ্য পেয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই তথ্য অনুযায়ী যখন হেফাজতে নেবে দেবরাজ চক্রবর্তী, তাকে কিন্তু এই প্রশ্ন ধরেই বেশ কিছু উত্তর জানতে চাওয়া হবে। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সিট গঠন করা হচ্ছে, তারা দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি এই দুজনকেই মুখোমুখি বসিয়ে পুরো বিষয়টি স্পষ্ট হতে চায় কি হয়েছিল বা কোনভাবে কোন হয়তো সম্পত্তি হস্তান্তর হয়েছিল এবং ডিসি গ্লোবাল কোম্পানির মাধ্যমে কিভাবে কাজ হয়েছিল, এই যাবতীয় তথ্য জানতে চায়। সেই কারণেই সিটের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হচ্ছে বলে খবর। প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর পিএ, পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। রাজনীতিতে উত্থান নাকি অর্থনীতিতেও। অভিযোগ, গত 15 বছরে কয়েকশো কোটির মালিক এই দেবরাজ চক্রবর্তী। উল্কার গতিতে উত্থান, পালা বদলের পর স্ত্রী ঘরে। বাবা রাজনীতি করতেন, ছোটবেলা থেকেই রাজনীতির আবহে মানুষ। লেখাপড়ার পাঠ শেষ করে তাই নিজেও হাঁটা দিয়েছিলেন সেই পথেই। একনিষ্ঠ কর্মী, সেখান থেকে দাপুটে নেতা। স্ত্রী প্রাক্তন বিধায়ক। বাগুইআটির রাজপথ জানে দেবরাজ চক্রবর্তীর উত্থানের কথা। 2011 সাল, তৃণমূল সবে ক্ষমতায়। পূর্ণেন্দু বসু তখন কৃষিমন্ত্রী। সে সময় তাঁর আত্মসহায়ক ছিলেন দেবরাজ চক্রবর্তী। 2013 সালে বিধাননগর পুরসভায় উপনির্বাচন হয়। সেই ভোটে নাকি লড়তে চেয়েছিলেন দেবরাজ, কিন্তু টিকিট পাননি। 2015 সালে রাজারহাট গোপালপুর ঢুকে যায় বিধাননগর পুরসভার মধ্যে। পুরো ভোটে টিকিট না পেয়ে তৃণমূল ছাড়েন দেবরাজ। ছেড়ে দেন পূর্ণেন্দু বসুর আত্মসহায়কের কাজও। তৃণমূল ছেড়ে তখন কংগ্রেসের হাত ধরেন দেবরাজ। কংগ্রেসের টিকিটে ভোটে জিতে কাউন্সিলর হন দেবরাজ চক্রবর্তী। সেবার ভোটের দিনই দেবরাজকে গ্রেপ্তার করেছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। জেলবন্দি অবস্থাতেই ভোটে লড়েন, জেতেন, জামিন পেয়ে কাউন্সিলরের শপথ নেন। কংগ্রেসের টিকিটে জিতে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ভোটে জিতেই ফেরেন তৃণমূলে। সময় যত যায় রাজনীতিতে ওজন বাড়ে দেবরাজের। মিতভাষী দেবরাজ হয়ে ওঠেন দাপুটে নেতা। এবার ময়দানে তার গায়িকা স্ত্রী অদিতি মুন্সি। 2021 বিধানসভা ভোট। রাজারহাট গোপালপুর কেন্দ্রে পূর্ণেন্দু বসুর পরিবর্তে তৃণমূল টিকিট দেয় অদিতিকে। এককালে পূর্ণেন্দু বসুর পিএ ছিলেন দেবরাজ। সে সময় পূর্ণেন্দুর কাছে দরবার করেও নাকি কাউন্সিলরের টিকিট পাননি তিনি। মাঝে কয়েকটা বছর সেই পূর্ণেন্দুর আসনেই প্রার্থী হন দেবরাজের স্ত্রী। অনেকে বলেন এ যেন বৃত্ত সম্পূর্ণ হলো। 2022 সালে ভোটে জিতে বিধাননগর পুরসভার মেয়র পরিষদ হন দেবরাজ। উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূলের সভাপতিও হন। একাধিক বিতর্কে নামও জড়িয়েছে দেবরাজের। একাধিক অভিযোগ উঠেছে তার নামে। 21 বিধানসভা ভোটের পর প্রসেনজিৎ দাস নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুনের মামলায় নাম জড়ায় দেবরাজের। 2022 সালে এই মামলায় দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 2023 নভেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় দেবরাজের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি এবং খুনের হুমকির অভিযোগ ওঠে। অনেকে দাবি করেন রাজনীতিতে দেবরাজের প্রভাব যত বেড়েছে পাল্লা দিয়ে তার সম্পত্তির বহরও বেড়েছে। অভিযোগ, দেবরাজের সম্পত্তির অঙ্ক নাকি কয়েকশো কোটির গণ্ডি পেরিয়েছে। সবই অবশ্য অভিযোগ। রাজ্যে পালা বদলের পর স্ক্যানারে বাগুইআটির দাপুটে যুব নেতা। রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে গেলেও খারিজ হয়ে যায় সে আর্জি। এরপরই বুধবার পুরুলিয়া থেকে গ্রেফতার দেবরাজ। তোলাবাজি সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। তবে যেভাবে একের পর এক
দুর্নীতিতে তার নাম জড়িয়ে যাওয়ার পরেও স্মিত হাসির অমায়িক ব্যবহারের ছেলে এলাকায় ঘোরাফেরা করতেন এবং তার রাজনৈতিক পরিধি বৃদ্ধি করার চেষ্টা করেছিলেন, তাতে তার সেই সময়কার রাজনৈতিক দলের একাংশের যে মাথায় হাত রয়েছে তা বুঝতে পেরেছিলেন স্থানীয়রা। ফলে চাইলেও তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার কথা বলতে পারতেন না। ফলে এই সমস্ত এলাকার মানুষজনদের যে পুঞ্জীভূত ক্ষোভ, তাই দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের পর রাজারহাট নিউ টাউন অঞ্চলে বুঝতে পারা যাচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।